গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট যে প্রতিষ্ঠানটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটা শুরু করার পূর্বে আমার বাচ্চার বয়স যখন একটা 2.5 বছর, একটা 4 বছর, তখন আমার বাচ্চা ভর্তি করানোর উদ্দেশ্যে আমি 3000 প্রতিষ্ঠান সফর করছি বাংলাদেশে। দেশে বাইরে করেছি 60 থেকে 70টা। সফর করে আমি সব জায়গায় একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে একজন শিক্ষক 20 জন, 30 জন, 40 জন ছাত্র নিয়ে বসে আছে। প্রায় সব জায়গায় না, প্রায় জায়গায় টিচার মোবাইল টিপতেছে এভাবে, আর ছাত্রদেরকে বলা হচ্ছে এই পড়ে পড়ো, এই পড়, তোরা পড়। এই বিষয়গুলো ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলা হয় পড়, আর টিচার যদি মোবাইল টিপে, তাহলে সেখানে কি পড়াশোনা হয়? একটা ছোট বাচ্চা কচি মাটির মতো, তাদেরকে মুখে মুখে যা শেখাবেন তাই শিখবে। কচি মাটি ফেলা রাখবেন, শক্ত হয়ে যাবে। অতএব একটা শিশুকে আপনি পড়াশোনা শুরু করার আগে 2টা জিনিস শিক্ষা দেওয়া দরকার। পড়াশোনা শুরু করার আগে প্রথমত হচ্ছে আপনার একটা প্রাসঙ্গিক কথা আমাকে বলতে হয়। মাঠের মাঝখানে বিশাল বড় একটা মাঠ, এই মাঠের মাঝখানে যদি আমাদেরকে কাউকে বলা হয় আপনি ঘুম যান, কারো ঘুম হবে? মাঠের মাঝখানে, কারণ খোলামেলা জায়গা। মাঠের মাঝখানে ঘুমাতে হলে সত্য কি, মাঠের মাঝখানে আমাদের একটা ঘর, অর্থাৎ ঘুমের জন্য সত্য, এই যে ঘুম, এই ঘুমের জন্য সত্য হচ্ছে একটা ঘর বানাতে হবে। এরপরে খাট এবং বিছানা। এই খাট এবং বিছানা যদি আমরা বিছাই তাহলে কিন্তু চেষ্টা করলে ঘুম হবে। আর যদি মাঠের মাঝখানে কাউকে শোয়ায় রেখে বলে যে ঘুম পড়, তাহলে সে কিন্তু চোখ বুজে থাকবে ঠিক, কিন্তু ঘুম হবে না। কেন হবে না? মাঠের মাঝখানে ঘুম পড়ার পরিবেশ না, রোদ বৃষ্টি, বিভিন্ন অন্ধকার, চারিপাশে খোলামেলা। অর্থাৎ ঘুম পড়ার জন্য সত্য 2টা। একটা হচ্ছে মাঠের মাঝখানে যদি ঘুম পড়তে চাই আমরা যে কেউ, তাহলে ঘর বানাতে হবে এবং বিছানা তৈরি করতে হবে। এই বিছানা এবং ঘর দিলে যেমন ঘুম আসবে, এই ঘুমের জায়গায় যদি আমি পড়া নেই, পড়া, পড়ার জন্য 2টা সত্য। পড়ার জন্য কটা সত্য? 2টা। ঘুমের জন্য সত্য হচ্ছে 2টা, ঘর এবং বিছানা। তেমনি পড়ার জন্য 2টা সত্য। প্রথম হচ্ছে ম্যানার্স, দ্বিতীয়টা হচ্ছে সাইকোলজি মাইন্ড সেটআপ। সাইকোলজি মাইন্ড সেটআপ। একটা বাচ্চাকে ম্যানার শিক্ষা দিতে হবে প্রথম, এরপর দ্বিতীয় হচ্ছে সাইকোলজি মাইন্ড সেটআপ। এরপরে পড়া শুরু করলে পড়া হবে। এই ম্যানারটা কি? আমরা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেছি, আমি ছোটবেলা থেকে দেখেছি যে একজন টিচারের সামনে যখন ছাত্র থাকে, আমরা ছাত্রদেরকে এমন ব্যবহার করে থাকি, এই পড়, এই দাঁড়া, এই তোর পড়া হয়েছে, এইদিকে, এখান থেকে যা, এখানে বের করিস না, এলো এটা নিয়ে যা। একজন টিচারের ব্যবহার এরকম হতে পারে না। একজন টিচারের ব্যবহার এরকম হতে পারে না। একজন আদর্শ মানুষ গড়ার কারিগর তিনি স্টুডেন্টদের সাথে এই ব্যবহার করতে পারেন না। একজন টিচার হতে হবে ছাত্র বন্ধু। মাকে যে কথা বলা যায় না, বাবাকে যে কথা বলা যায় না, সন্তানকে যে কথা বলা যায় না, বন্ধুকে সে কথা বলা যায়। আপনার স্ত্রীকে, শ্বশুর শাশুড়িকে যে কথা, ভাইকে যে কথা বলা যায় না, বন্ধুকে সে কথা বলা যায়। অর্থাৎ একজন টিচার একটা ছাত্র বন্ধু হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? যতক্ষণ একজন টিচার শিক্ষার্থীর বন্ধু হতে না পারবে, ততক্ষণ উনি টিচার নয়, শিক্ষক নয়। এখন অধিকাংশ টিচাররা ছাত্র শিক্ষকের সম্পর্ক পুলিশ এবং চোরের, এটা আসলে বাঞ্ছনীয় নয়। আমার কথা বুঝতে পারছেন? অতএব ছাত্র শিক্ষকের সম্পর্ক হতে বন্ধুর মতো। অর্থাৎ ম্যানার শিক্ষাটা কি? আমি যদি এই তুই পড়া শিখেছস, এই দাঁড়া, এই পড়া হয়নি কেন, পিটা দিচ্ছি, এই ধরনের ব্যবহার একজন টিচার ছাত্রের সাথে না বলে, ওই স্থানে যদি বলি যে আব্দুল্লাহ বাবা আপনি কি পড়া শিখেছেন? জি ওস্তাদ শিখেছি, তবে পুরোটা শিখতে পারিনি, অর্ধেক শিখেছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপনি বলুন। তখন এই বাচ্চাটা দাঁড়িয়ে যখন পড়াটা বলবে, অর্ধেক তখন শিখেছে, তখন দেখেন সে কিন্তু চেষ্টা করবে টিচারদেরকে খুশি করার জন্য, মনে উঠিয়ে
বা যেগুলো মেমোরিতে নাই ওগুলো মেমোরিতে এনে শোনানোর জন্য চেষ্টা করবে। আর এই স্থানে যদি বলে যে মাশাআল্লাহ চমৎকার, এক্সেলেন্ট, অনেক সুন্দর হয়েছে, এই উৎসাহটা যদি টিচার বা শিক্ষার্থীদেরকে দেয়, তখন ওই শিক্ষার্থীরা আরো উদ্বুদ্ধ হয়ে আরো পড়া শেখার চেষ্টা করবে। তখন দেখা যাবে একজন শিক্ষার্থী ভীতি স্থাপন করে তখন পড়া বলবে না। কিন্তু প্রথম ব্যাপারটা যদি বলা হয় এই দাঁড়ায় যাও, পড়া বল, এই ধমকটাই কিন্তু একটা বাচ্চা পড়া যা শিখেছে তা ভুলে যাবে, মনে থাকবে না, ভয় ভীতি কাজ করবে। হার্টের রোগী পর্যন্ত হয়ে যাচ্ছে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের মারি। ছোট বাচ্চা বা মা বাবাকে রেখে আমার কাছে আসছে শিক্ষা অর্জন করার জন্য। আমার ছেলেকে যেমন আমার কাছে স্বর্ণের মতো দামি, আমার ছেলে আমার কাছে যেমন স্বর্ণের মতো দামি, আপনার ছেলেও আপনার কাছে কিন্তু স্বর্ণের মতো দামি। তো আপনার ছেলেকে যতক্ষণ পর্যন্ত আমার ছেলে মনে করতে না পারবো, ততক্ষণ আমি আদর্শ শিক্ষক হতে পারবো না। অতএব অন্য ছেলেকেও নিজের ছেলেকে মনে করতে হবে। মনে করে যখন আমি শিক্ষা দিব, তখন ওই শিক্ষাটা কিন্তু স্বতঃস্ফূর্তের সাথে সে নিবে। ম্যানার শিক্ষার মধ্যে ধমকের পরিবর্তে, মারপিটের পরিবর্তে তুই সম্বোধন না করে আপনি বলে সম্বোধন করে যখন বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেব, এই বাচ্চারা স্বাচ্ছন্দ্যে ভয়ভীতি বিহীন সে তখন পড়া শিখবে। আর যদি এখানে বলা হয় যে আপনার সাথী ভাই অমুক অনেক সুন্দর সবক শিখেছে, আপনি কেন শেখেন নাই, তাহলে একটা কাজ করেন, আপনি যদি ভালো করে শিখতে পারেন, এক নিঃশ্বাসে শুনাতে পারেন, তাহলে আপনাকে পুরস্কার দেবো, নিচে ট্রেনের টিকিট দেবো। তখন এই বাচ্চা কিন্তু উৎসাহের সাথে শিখবে, উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু সে পড়াটা শিখবে। কিন্তু আমরা সেখানে বাচ্চাদেরকে পুরস্কারের প্রতিক্রিয়া দেব, উৎসাহ উদ্দীপনা দিব, তখন সে স্বাচ্ছন্দ্যে পড়া শিখবে। শুধু শিখবে না, অনেক সময় বাচ্চা পড়া না পারলে আমরা শাস্তি স্বরূপ তাকে মুরগি বানিয়ে রাখি, কান ধরে ধরে দাঁড় করে রাখি। এই যে 10 মিনিট 15 মিনিট কান ধরে দাঁড় করে রাখছি বা মুরগি বানিয়ে রাখছি, এই টাইমটা যদি বাচ্চাদেরকে আমি পড়াটা শিখিয়ে দেই, আমি প্র্যাকটিস করাই দেই, মস্ক করাই দেই, এই টাইমটা কান ধরে দাঁড়ায় রয়েছে, টাইমটা পাস হচ্ছে না, নষ্ট হচ্ছে না, এই টাইমটা আমি বাচ্চাদেরকে আমি মুখে মুখে পড়াই দেই, সমস্যা আছে? মুখে মুখে পড়াই দিচ্ছি, সে তো প্র্যাকটিস হলো। আমি যদি পুরো বাচ্চাদেরকে বলি মাশাআল্লাহ আপনাদের তো অর্ধেক হয়েছেন, আমি আবার প্র্যাকটিস করাই, তো দেখা যায় সুন্দর করে প্র্যাকটিস করাইলাম। প্র্যাকটিস করানোর পরে গিয়ে বাচ্চারা অনেক সুন্দরভাবে সে কিন্তু সবকটা শিখে ফেললো। এরপরে যদি বলা হয় আপনারা কয় মিনিটে পারবেন, কেউ বলবে যে আমি এখন পারবো, 5 মিনিট পরে পারবো, তখন বলা হবে যে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলো, 10 মিনিট পরে আমাকে সবকটা শোনাবেন। তখন দেখবেন ঠিক 10 মিনিট পরে ওরা কিন্তু সবকটা শোনাবে স্বতঃস্ফূর্তের সাথে, ভয়ভীতিবিহীন। তখন তাদেরকে যদি পুরস্কার দেওয়া হয়, সে কিন্তু স্বাচ্ছন্দ্যে সবকটা শিখবে। যেমন আমি একটা বাচ্চাকে এক্সাম্পল মনে করেন, আপনাকে এই মোবাইলটা আমি দিলাম, দেখবেন কখনো যদি আপনারা বিদেশ ভ্রমণ করেন, বিমানের মধ্যে যারা বিমানবালা আছে তারা কিন্তু কোনো একটা কিছু যদি দেয়, দেখেন এভাবে দেওয়ার সময় একটা মিসকে হাসি দিয়ে সুন্দর করে দেয়, 2 হাত থেকে দেয়। আর আমরা কি করি, এই না এটা নিয়ে যা, ধর এটা ধর। কিন্তু ম্যানার্স কি? ম্যানার্সটা হচ্ছে আর যে নেবে, আপনি যেমন আপনি আমাকে, আমি আপনাকে আমি এটা দিচ্ছি, নেন, 2 হাত থেকে নিতে হবে, নেন। আচ্ছা আপনি আমাকে দেন, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। এই যে এভাবে যদি বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেই, কত সুন্দর হয় না? তখন বাচ্চারা কিন্তু বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে গিয়ে, সাথী ভাইদের সঙ্গে গিয়ে এরকম ব্যবহার করবে। এটার নাম হচ্ছে ম্যানার্স, আদব কায়দা। আমরা কি বলে, আমরা টিচাররা কি বলি, না এটা নিয়ে যা, এই ধর, এটা সম্পূর্ণ ভুল, ম্যানার্সের খেলাফ, এটা করবো না আমরা। আচ্ছা, এইরকম যদি বাচ্চাদের সাথে আপনি বলে সম্বোধন করি, তাহলে বাচ্চা তার সাথী ভাইদের সঙ্গে বাসায় গিয়ে ছোট ছোট ভাই বোনদের সাথে বলবে যে ভাইয়া চলেন খেলতে যাই। দাদু ভাইকে, দাদু ভাইয়া আপনার কি হয়েছে, দাদু ভাইয়া, দাদু ভাই চলেন আমরা একটু পার্কে ঘুরতে যাই দাদু ভাইয়া। আচ্ছা, একটা ছোট বাচ্চা যখন আপনি বলে সম্বোধন করবে, শুনতে কত শ্রুতি মধুর না? এটা হচ্ছে ম্যানার্স। একজন হাজবেন্ড, একজন ওয়াইফ, অর্থাৎ একজন স্বামী স্ত্রী বাচ্চার সামনে কখনো ঝগড়া করবেন না, তুই বলে সম্বোধন করবেন না, এটা ম্যানার্স। একজন একজনের সাথে সহযোগিতার সাথে সম্পর্ক, সুন্দর সহযোগিতা করবেন এবং সবাইকে হেল্প করবেন, তখন বাচ্চাগুলো দেখবে, ওরা শিখবে, এটা হচ্ছে না ম্যানার্স। এই ম্যানার্স শিক্ষাটা বাচ্চাদেরকে প্রথম দিতে হবে পড়া শুরু করার আগে। এরপর সাইকোলজি,
এক একটা পরিবার থেকে এক একটা সন্তান আসে এক একটা মেজাজ নিয়ে। সব পরিবারের সন্তান কিন্তু এক মেজাজের নয়। তাদের সাথে কাউন্সিলে বসে তার মাইন্ড সেট আপ করে একাগ্রিত করে একাগ্রতা সৃষ্টি করে যখন আপনি শিক্ষা দেবেন, তখন ওই শিক্ষাটা তখন কাজে আসবে, তখন তার মন সেট আপ এক হবে। এই ম্যানার এবং সাইকোলজি সেট আপ, এই দুইটা শিক্ষা না দিয়ে যদি আপনি কাউকে পড়া শেখানোর জন্য প্রতিষ্ঠানে দেন, ওই বাচ্চা ক্লাসে অমনোযোগী থাকবে কলম একটা নিয়ে, এটা ম্যানার্সে খেলাফ, গোলাগত সৃষ্টি করবে, পিছন থেকে একজনের জামা টান দেবে, একজনের মার দেবে, ব্যাগ টেনে ফেলাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, কারো 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 কথা মানবে না। ঠিক আছে? ছোট শিশুকে পড়া শুরু করার আগে দুইটা জিনিস দরকার। কি কি বলেন? ম্যানার্স এবং সাইকোলজি মাইন্ড সেট আপ। ম্যানার্স এবং কি? ঘুমানোর জন্য দুটি জিনিস দরকার। মাঠের মাঝখানে ঘর বানাইতে হবে, বিছানা তৈরি করতে হবে, তেমনি পড়া শুরু করার আগে দুইটা জিনিস দরকার, ম্যানার এবং কি? সাইকোলজি মাইন্ড সেট আপ। এই বিষয়টা টিচারদেরকে ট্রেনিং করাতে হবে, যারা তাদেরকে খেদমত করবে এই ট্রেনিং থাকতে হবে। এই যে প্রতিষ্ঠানে পড়বে ওই প্রতিষ্ঠানের দারোয়ান থেকে নিয়ে শুরু করে একদম বাবুর্চি পর্যন্ত প্রত্যেকটা স্টাফ এই ট্রেনিংটায় অন্তর্ভুক্ত থাকতে হবে। নচেত বাচ্চাগুলো ম্যানার এবং সাইকোলজি সেট আপ না হলে এ বাচ্চা বাড়িতে গেলে আর বাসায় গেলে আর বাড়িতে গেলে স্কুলে আসতে চাবে না। একজন টিচার এ কথা বলতে পারে না আপনার বাচ্চা কথা শুনে না, পড়া পড়ে না, পড়া শেখে না, অমনোযোগী, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এগুলো একজন আদর্শ মানুষ গড়ার কারিগর এ কথা বলতে পারে না কোনোদিন। মনে করতে হবে ওই টিচারদের ব্যর্থ, সফল নয়। কারণ আমার বাচ্চাকে আপনার কাছে দিয়েছি আমি কথা শোনার জন্য, আদব শেখার জন্য, পড়া শেখার জন্য। আমি নিজে যদি বলি কথা শুনে না, পড়া শেখে না, তাহলে তো আমি ব্যর্থ টিচার, আমি তো সফল টিচার নই। এই জন্য আমি বলি প্রত্যেকটা গার্ডিয়ান যার সন্তান আছে প্রত্যেক জনের আমার এই কথাগুলো শোনা আবশ্যকীয়। মোবাইলে ফোন করে ভর্তি ফি কত, মাসিক বেতন কত, এটা কিন্তু যথেষ্ট নয়। একটা বাচ্চাকে আমি কোন প্রতিষ্ঠানে দিলাম, ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের ইন্টারভিউ নিতে হবে, তার দক্ষতা কি, বাকি টিচারদের দক্ষতা কি, বাকি টিচারদের ম্যানার্স আছে কিনা, সাইকোলজি মাইন্ড সেট আপ শিখানোর মন মানসিকতা আছে কিনা, এগুলোকে আগে ইন্টারভিউ নিতে হবে। তারপরে না আপনার বাচ্চাকে আপনি ভর্তি করানোর চিন্তা ভাবনা করবেন, ভর্তি ফি কত, মাসিক বেতন কত, এটা না জানবেন। আপনারা আগে তো ভর্তি ফি মাসিক বেতন না, এই জন্য তো অধিকাংশ বাচ্চাদের দেখা যায় ভর্তি করানোর 5 বছর 7 বছর 8 বছর হয়ে যায়, হ্যাঁ, কায়দা আমপারা শেষ হয় না, বাংলা ইংরেজি তো হয়ই না। এই কারণে একটাই, যাচাই বাছাই করা হয় না। আমি আমার বাচ্চা যে টিচারের কাছে পড়বে, টিচারের যোগ্যতা কি, কোয়ালিফাই কি, এগুলো আমরা যাচাই বাছাই করি না। মাসিক বেতন কথা, ভর্তি ফি কথা, এটাই আমরা জানার জন্য পাগল হয়ে যাই। আর যার বাচ্চা তারই আসতে হবে, কারণ এই বিষয়গুলো পিতামাতা না বুঝলে অন্যকে দিয়ে বোঝানো যাবে না। কথা ঠিক কিনা? তাহলে কি হলো যে ঘুমের জন্য সত্য হচ্ছে ঘর এবং বিছানা, তেমনি পড়ার জন্য সত্য হচ্ছে ম্যানার এবং সাইকোলজি। এই ম্যানার সাইকোলজি ছাড়া পড়া পড়তে দিলে ওই সন্তান কি হবে? অমনোযোগী থাকবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মাদ্রাসা বা স্কুলে গেলে আসতে চাবে না, বাড়ির থেকে অমনোযোগী থাকবে। তাহলে পড়া শুরু করার আগে সাইকোলজি মাইন্ড সেট আপ। আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের এই প্রতিষ্ঠানে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের পড়ালেখার মান, কারিকুলাম, ভর্তি ফি কত, মাসিক বেতন কত। এরপরে আপনারা দেখবেন পুরো ক্যাম্পাস ঘুরে দেখবেন এবং কোন ক্যাম্পাসে, কোন গ্রেডে, কোন লেভেলে এখানে বাচ্চারা থাকবে, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে খানা খায়, কিভাবে থাকে, কিভাবে কাউন্সিল করে, টিচাররা কিভাবে যত্ন করে, খাদেমরা কিভাবে দেখাশোনা করে, এগুলো ঘুরে ঘুরে আপনারা দেখবেন। এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব 24 ঘন্টার পড়ালেখা কারিকুলাম। আমাদের এটা হচ্ছে ক্যামব্রিজ কারিকুলাম, ইংলিশ মিডিয়াম, হিফজুল কোরআনের পাশাপাশি। একটা শিশু কোরআনের হাফেজও হবে, পাশাপাশি সে ক্যামব্রিজ কারিকুলামে
পেলে নার্সারি গ্রেড 1 2 3 4 5 6 7 8 9 10 এ লেভেল ও লেভেলও পাস করবে। এখান থেকে পড়াশোনা শেষ করে সে মদিনা ইউনিভার্সিটি, আলাদা ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারবে, দেশের বাইরেও পড়াশোনা করতে পারবে। সব ব্যবস্থা এখানে আমরা রেখেছি। অতএব রাত দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমাদের কারিকুলামের মধ্যে হচ্ছে ফজরের নামাজের পর 2 ঘন্টা, জোহরের পর 2 ঘন্টা, মাগরিবের পর 2 ঘন্টা। এই 6 ঘন্টা আবাসিক অথবা ডে কেয়ারে আমরা কোরআন পড়া রেখেছি। কোরআন এই 6 ঘন্টার মধ্যে কোনো টিচারের হাতে মোবাইল থাকতে পারবে না, পকেটও না, আশেপাশেও না। আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী যদি মোবাইল কোনো টিচারের হাতে থাকে 10 দিনের বেতন কর্তন করি আমরা। কেন? কারণ বাচ্চারা পড়ছে বা শিশুরা পড়ছে, একজন টিচার যদি এভাবে মোবাইল দেখে, এভাবে যদি মোবাইল দেখতে থাকে, তাহলে ওই পড়াশোনার মনোযোগী থাকলো না, বাচ্চারা দুষ্টামি করবে আর টিচার ফেসবুক চালাচ্ছে। অতএব এই পড়াশোনা বিঘ্ন ঘটার কারণে আমরা মোবাইল মুক্ত ক্লাসরুম রেখেছি প্রথমত। এরপরে আমরা জানি যে একটা বাচ্চা যদি সে কোরআন পড়তে যায়, কোরআন পড়ার জন্য প্রথম ধাপ হচ্ছে কায়দা, আমপারা, নাজারা, হেফস, শুনানি, রিভিশন। এটা হচ্ছে আমরা দৈনিক 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আমরা এই 6 ঘন্টা আমরা কোরআনের জন্য ব্যয় করে থাকি। বাকি থেকে 18 ঘন্টা। 18 ঘন্টা হিসাবটা আমি কোরআন শিক্ষার পরে আমি দিচ্ছি আপনাদেরকে। দেখেন, তাজবিদ ভিত্তিক মুরাক্কাব হচ্ছে একটি কায়দার মধ্যে 252টা। শিক্ষক যদি হয় একজন, ছাত্র যদি হয় 10 জন। ছাত্র কয়জন? 10 জন। শিক্ষক যদি হয় একজন, তাহলে ছাত্র যদি হয় 10 জন। তাহলে আপনি বলুন, একটা শব্দ যদি একটা বাচ্চাকে আমরা শিক্ষা দেই, যেমন হামজা জবর আ, বা জবর বা, দাল 2 পেশ দুন, আবাদন, একটা শব্দ যদি 10 মিনিট মুখে মুখে, কারণ প্রথমত এই 10টা বাচ্চার কিন্তু সাইকোলজি এবং মাইন্ড সেট আপ মেলা শিক্ষা দিয়েছি, এখন সে কিন্তু অমনোযোগী থাকবে না। এখন এই 10টা বাচ্চাকে যদি আমি 10 মিনিট একটা হরফ, একটা কালিমা অর্থাৎ একটা ওয়ার্ড শিক্ষা দেই, তাহলে সকালবেলা 2 ঘন্টায় 12টা, দুপুরে 2 ঘন্টায় 12টা, আর মাগরিবির নামাজের পরে 2 ঘন্টায় 12টা, 3 বার 36টা শব্দ একদিনে শিখবে। তাহলে দেখা যায় 36টা শব্দ শেখার পরে আমাদের এখানে পরীক্ষক আছে, ওনারা 36টা শব্দ শিখেছে কিনা এটা পরীক্ষা করতে যাবে। কিন্তু এই 36টা শব্দ শিখেছেন, এই 36টা শব্দ আদলে আরো 36টা শব্দ তাকে দেওয়া হবে। সে যদি পারে তাহলে বোঝা যাচ্ছে সে 36টা শব্দ মুখস্থ করেনি, সে শিখেছে। আমাদের এখানে নিয়ম হচ্ছে তাজবিদ ভিত্তিক মুরাক্কাব গুলো, যেমন আজকে যদি শিখে সে 1 আলিফ মত 1 আলিফ মত, 2 আলিফ 2 আলিফ, 3 আলিফ 3 আলিফ, 4 আলিফ 4 আলিফ, অথবা একফার হরফ তানবিন মুরাক্কাব, বিভিন্ন ধরনের মুরাক্কাব আছে, তানবিন আছে, একফা আছে, তারপর ইজাহ আছে, ইদগাম আছে, একফায় সাফুফি আছে, সাফুফি আছে, ইদগামে সাফুফি আছে, নীলে হরফ আছে, মধ্যে বদল আছে, মধ্যে তবাই আছে, মধ্যে আরজি আছে। এই সম্পর্কে যত মুরাক্কাব আছে, এই মুরাক্কাব গুলো আমরা কি করি? তাজবিদ ভিত্তিক মুরাক্কাব গুলো আমরা ধারাবাহিকতার সাথে আমরা শিখাই। তাহলে দেখুন, একদিনে 36টা যদি মুরাক্কাব শিখাই, তাহলে দেখা যাচ্ছে বাচ্চাটা 252টা শেষ করতে মাত্র 7 দিন। 7 দিনে কায়দা শেষ। 7 দিনে কি শেষ? আমাদের এখানে 4 বছরের বাচ্চাদেরকে ভর্তি করাই, 5 বছরের বাচ্চা ভর্তি করাই, অধিকাংশ দেখি 6 বছর 7 বছরের বাচ্চা আসে। তো 6 বছর 7 বছরের বাচ্চাদেরকে কায়দা শেষ করতে বেশি দিন লাগে না, তবে 4 বছরের বাচ্চাদের ধারাবাহিকতা শেষ করতে একটু সময় লাগে, কিন্তু 7-8 বছরের বাচ্চা আসলে কিন্তু সময় বেশি লাগে না। যেমন 7 দিনে কায়দা শেষ। আচ্ছা, 7 দিন পর পরীক্ষা নেওয়ার পরে, কায়দা শেষ হওয়ার পরে সবার জেহেন জগৎ সমান না, তখন আমি 3 ভাগ করলাম, একটা একদম নর্মাল, একদম মধ্যম, একটা ভালো। এরপর পৃথক করে ভালোদেরকে আলাদা করলাম, নর্মালদেরকে আলাদা করলাম, মধ্যম থেকে আলাদা করে আবার গ্রুপ করে যদি আমি আবার 7 দিন প্র্যাকটিস করাই, তাহলে দেখা যায় 14 দিনে কায়দা বই শেষ। এই 14 দিন পরে আমি যদি আবার নর্মাল থেকে আবার আলাদা করে যদি আবার 7 দিন পড়াই, তাহলে 21 দিন। তাহলে ভালোরা কিন্তু এখন আমপাড়ায় চলে গেছে, যারা একদম নর্মাল ছিল, নর্মালরা কিন্তু ভালো হয়ে গেল, তাদের হয়তো 1 মাস লাগতে পারে, এই তো, কিন্তু যারা ভালো ছিল তাদের 14 দিন লাগবে। আচ্ছা, পুরা কায়দা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাই? আমপাড়াতে যাই। আমপাড়ার মধ্যে আছে 293টা লাইন। তাহলে
একদিনে যদি 36 লাইন হয় তাহলে 293টা দেখবেন 9 দিনই শেষ। 9 দিন পরে আমি আবার যদি দুর্বলদেরকে ভালোদেরকে আলাদা করে আমি আবার 9 দিন প্র্যাকটিস করাই, 18 দিন, তাহলে দেখা যাচ্ছে 14 দিন আর 18 দিন, 32 দিনে একটা বাচ্চা কায়দা এবং আমপারা শেষ হয়ে যাবে। কায়দা আমপারা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমি 32 দিন পরে যদি আমি আবার 8 দিন রিভাইজ দেই, কমপ্লিট হয়ে যাবে কিনা? আচ্ছা, পুরা কোরআন শরীফে আছে 6666টা আয়াত, আর লাইন আছে 8087 লাইন। এখন এর কিন্তু সবার রেওয়ায়তে না, বিভিন্ন রাবের বিভিন্ন রেওয়ায়ত। তো 8087 লাইন একদিনে যদি 36 লাইন হয়, তাহলে আমরা দেখা যায় 30 দিনে কত লাইন? 1080 লাইন। আমাদের এখানে শুক্রবার ক্লাস হয়, তাহলে 1080 লাইন যদি হয় 30 দিনে, তাহলে 8087 লাইন শেষ করতে হিসাব করলে দেখা যায় 7 মাসের বেশি লাগে না। তাহলে ওখানে হচ্ছে 1 মাস, এখানে 7 মাস, তা 8 মাসে কায়দা আমপারা নাজরা শেষ। 1 মাস বন্ধ থাকে, 3 মাসে আরো 5 থেকে 6 বার নাজরা খতম দেওয়া যায়। কয় ঘন্টা পড়াশোনা করে? 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কোরআনের পিছনে ব্যয় করে। তাহলে দেখা যাচ্ছে একটা বাচ্চা 1 বছরে কায়দা আমপারা নাজরা 6 বার থেকে 7 বার খতম দেওয়া সম্ভব। আমরা এখানে কি করি? আরো 2 মাসকে সামনে রেখে মিনিমাম 13 বার নাজরা খতম করাইয়া তারপর আমরা হেফজখানায় দিই। অর্থাৎ একটা বাচ্চাকে, হেফজের ছাত্র, একজন নাজরা ছাত্রকে আমরা বসাই, একজন নিরপেক্ষ কারি সাহেব বা হাফেজ সাহেবকে আমরা বলি যে আপনি একটু বলুন তো এখানে নাজরা ছাত্রকে, এই নাজরা ছাত্র পড়ার স্পিড দেখে যদি বলে দুজন হেফজের ছাত্র, তখন ওই নাজরা ছাত্রকে আমরা হেফজখানায় দেই। তখন এই শিক্ষার্থী সে দৈনিক 5-7 পৃষ্ঠা সবক দিতে পারবে। তখন সে 1 বছরের মধ্যে হাফেজ, 1 বছরের কায়দা আমপারা নাজরা, 1 বছর শুনানি, ভর্তি হওয়ার 1 থেকে 3 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়। কিন্তু গাইড দিতে হবে, মুখে মুখে মস্ক করাই দিতে হবে। জ্ঞান জগৎ একটু দুর্বল হলে 4 বছরই লাগতে পারে। এই জন্য আমি অধিকাংশ আমার এখানে ইন্টারভিউ দিতে আসে বাচ্চাদেরকে দেখা যায় যে কেউ পড়াশোনা করেছে, আমার এখানে ভিডিও আছে, আমি আপনাকে একটু দেখাবো, যে 5 বছর স্কুলে পড়েছে, ওই মাদ্রাসা পড়েছে, 5 বছর মাদ্রাসা পড়েছে, 3 বছর স্কুলে পড়েছে, 13 বছর বয়সের বাচ্চা, কেবলমাত্র কায়দা এবং আমপারা শেষ করে এসেছে, কিন্তু তার পড়াটা আপনি যদি শুনেন তাজ্জব হয়ে যাবেন। অথচ আমাদের এখানে 6 বছর বাচ্চাদের তেলাওয়াত মানে সুমধুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মজরুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। আচ্ছা, আপনি যে মাদ্রাসায় 5 বছর পড়েছে আর 3 বছর স্কুলে পড়েছে, ওর তেলাওয়াত শুনলেন। আমাদের এখানে 6 বছরের বাচ্চার 6 বছরের বাচ্চার তেলাওয়াত একই সূরা তেলাওয়াত করবে। আচ্ছা, ওখান থেকে আপনি করেন, শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الطور مكية. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع. এখন অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতে আমরা কি করি, একজন শিক্ষকদের 20-40 জন ছাত্র বসায় রাখা হয়। এখন একজন টিচার হক আদায় করতে পারে 10 জনের, কিন্তু তাকে 20 জন, 30 জন, 40 জন দিলে তো হক আদায় হবে না আমার থিওরি অনুযায়ী। এরপরে হচ্ছে 18 ঘন্টার মধ্যে 4 ঘন্টা জেনারেল
14 ঘন্টা বাকি থাকে, 8 ঘন্টা ঘুম আর 6 ঘন্টা খেলাধুলা, নামাজ কালাম, গোসল আদি বিনোদন ইত্যাদি কাজে ব্যয় করি। 4 ঘন্টার মধ্যে যদি এক্সাম্পল মনে করেন যে আমি একটা বাচ্চাকে 45 মিনিট ক্লাস, 45 মিনিটের মধ্যে যদি একটা বাচ্চাকে আমি মনে করেন শিক্ষা দেই যে একটা বইয়ের মধ্যে 5 লাইন আছে। কয় লাইন? 5 লাইন। এখানে মনে করেন 5 লাইন শব্দ আছে। এই 5 লাইনের মধ্যে যে কয়টা শব্দ আছে, মনে করেন এখানে 20-25টা শব্দ আছে। এই 20-25টা শব্দ যদি আমি বোর্ডে সুন্দর করে আমি বানান করে রাইট প্রনাউন্সিয়েশন অ্যালফাবেট ব্রিটিশ ফনেটিক্স অনুযায়ী যদি মনে করেন ইংরেজিটা আমি শিক্ষা দেই, কোরআনটা তো ইতিমধ্যে শুনলেন কোরআনটা কিভাবে আমরা পড়াই, তাহলে একটা বইয়ের মধ্যে 5 লাইন শিখাবো আমি আজকে। আমাদের সিলেবাসে মনে করেন 5 লাইন আছে। 5 লাইনের মধ্যে যে শব্দগুলো আছে, শব্দগুলো আমি আগে মুখে মুখে প্র্যাকটিস করাই দিলাম। এরপরে যদি বলি ওপেন ইউর বুক, রিড ইউর লেসন, তখন ওই বাচ্চাটা কিন্তু অটোমেটিক্যালি সে নিজে নিজে পড়তে পারবে, কারণ তাকে তো আমি আগে শব্দ শিখে দিয়েছি বানান করে। অর্থাৎ ভেঙে ভেঙে সিলেবল ভেঙে ভেঙে, যেমন এখানে EVE, RY, every, BO, DYD, everybody, and every কেমনে হয়? everybody। এভাবে যদি আমরা ভেঙে ভেঙে পড়াই বা লিখে লিখে, তখন দেখা যায় একটা বাচ্চা কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, বানানটাও কিন্তু ভুল হবে না, এমনকি সে কিন্তু পড়তে পারছে। এভাবে যদি আমি চিন্তা করি যে 30 দিনের 150 লাইন, কারণ এরকম একটা বই শেষ করতে গেলে 5-6 মাস, বেশি কিন্তু লাগার কথা না। অতএব আমরা ক্লাসের পড়াটাই ক্লাসে কিন্তু মুখে মুখে শিখে দেওয়া হচ্ছে, আলাদা টিউটারের কোনো প্রয়োজন হচ্ছে না। এখন বিভিন্ন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে দেখা যায় কিন্ডার গার্ডেনে ওই বাচ্চাদেরকে শুধু ডায়েরিতেই লিখে দেওয়া হয়। এখন আচ্ছা বলুন তো, ডায়েরিতে লিখে দিলে, তাহলে ডায়েরিতে লিখে দিলে সে আবার আলাদা টিউটর আসলো, টিউটর এসে তাড়াতাড়ি সে কোন রকম পড়ায় চলে গেল। কিন্তু আমি 45 মিনিট সময় পাচ্ছি, 45 মিনিটে যদি আমি টার্গেট করি যে আমি আধা ঘন্টা একটা বাচ্চাকে 5 লাইন শিখাবো, শেখানোর মতো শিখাবো, তাহলে কি আপনি বলুন তো প্রাইভেটের দরকার আছে আলাদা? তো একই সঙ্গে একটা বাচ্চা কিন্তু সে পেলে নার্সারি গ্রেড 1, 2, 3, 4, 5 ও করে ফেলছে, ওদিকে কোরআনে হাফেজও হয়ে যাচ্ছে, তাই নয় কি? এই বাচ্চাটা কোরআনে হাফেজ হলো, 6 ঘন্টা অধ্যয়ন করে সে 3 বছর বা 4 বছরের কোরআনে হাফেজ হলো। তা এই 6 ঘন্টা সে কি করবে? আমাদের এখানে সিলেবাস অনুযায়ী এই 6 ঘন্টায় সে মাদারিনিসাত অর্থাৎ মাওলানা লাইনে সে পড়াশোনা করবে, আর বাকি যে 4 ঘন্টা জেনারেল চলতেছে, জেনারেল চলতে থাকবে। তো একই সঙ্গে কোরআনে হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে, প্লাস জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার দুইটাই সে হচ্ছে নাকি? এখন যদি প্রায় প্রতিষ্ঠানে আমি টিচারদেরকে শুনেছি, আমার বাচ্চাকে একটু জেনারেল পড়ান, একটু ইংরেজি পড়ান, একটু ম্যাথমেটিক্স পড়ান। না, দুইটা পড়া সম্ভব না, চাপ হয়ে যাবে। তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, একটা বাচ্চাকে সেই ফজরের নামাজের আগের থেকে উঠিয়ে সেটা 10টা-11টা পর্যন্ত সে 14 ঘন্টা বসা রাখা হচ্ছে লাইন দিয়ে, অথচ তাদেরকে ডেকে মুখে মুখে একবার কিন্তু মস্ক করে পড়ানো হচ্ছে না। এভাবে পার করাইয়া নুরানির নাম দিয়ে, দেখা যাচ্ছে যে নুরানিতে 2 বছর, আমপাড়ায় 2 বছর, নাজারায় 3 বছর দিয়ে বাচ্চার বয়স 11-12 বছর হয়ে যায়। এরপরে বলে আপনার বাচ্চা হচ্ছে না, হবে না, অমনোযোগী, অন্য লাইন ব্যবস্থা করেন। অথচ এই বাচ্চার লাইফটা কিন্তু আমি নষ্ট করে দিচ্ছি। আপনারা গার্জিয়ান যারা আছে, আপনাদের দরকার ছিল যে একটা বাচ্চা আজকে কতটুকু পড়া শিখলো, 1 সপ্তাহে কতটুকু পড়া শিখলো, ওয়ার্কশিটটা নেওয়ার দরকার ছিল আপনাদের। কিন্তু আপনারা কোনদিন ওয়ার্কশিটটা নেই। আপনার বাচ্চা যে আমার প্রতিষ্ঠানে পড়তেছে, আপনাদের দরকার দৈনিক সে কি পড়াশোনা করছে। আমাদের এখানে অ্যাপস আছে, আমাদের সব সিস্টেম আছে, আপনার মোবাইল থাকবে, আপনার বাচ্চা আজকে কতটুকু পড়াশোনা করলো এগুলো আপনি অ্যাপসে দেখতে পারবেন। দৈনন্দিন হিসেবটা দৈনন্দিন দেখতে পারবেন, দৈনন্দিন কতটুকু আউটপুট হচ্ছে এগুলো তো দেখার দরকার। দেখেন, একটা আমাদের এখানে সিস্টেম রয়েছে, ফেলে সে কায়দা পড়ে ফেলবে 4 বছর বয়সে, নার্সারি আমপাড়া পড়ে ফেলবে 5 বছর বয়সে, কেজি সে নাজারা পড়ে ফেলবে 6 বছর বয়সে, গ্রেড 1 হেফজ শেষ করে ফেলবে 7 বছর বয়সে, আর গ্রেড 2 রিভিশন কম্পিটিশন দিয়ে ফেলবে 8 বছর বয়সে।
আর গ্রেড 3 মাদানী নিসাব। এখন সে গ্রেড 3 উঠে গেল, সে মাদানী নিসাব ফার্স্ট ইয়ার পড়বে, ঠিক আছে। আর ওদিকে সে গ্রেড 3 পড়বে। তাহলে সে একটা বাচ্চা 4 বছরের বাচ্চা ভর্তি করলে তাহলে 8 বছর বয়সে হাফেজ হয়ে যাচ্ছে, ওদিকে গ্রেড 2 পড়ে ফেলছে। এখন সে 6 ঘন্টা যে অধ্যয়ন করলো কোরআন হেফজ পড়ার জন্য, এখন ওই 6 ঘন্টা সে মাদানী নিসাব মৌলানা লাইনে সে সময় দিবে, আর বাকি সে জেনারেল 4 ঘন্টা চলতে থাকবে। তো একই সঙ্গে সে মৌলানা হচ্ছে, পাশাপাশি সে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। এখন অধিকাংশ আপনাদের বাচ্চাগুলো কি করেন, এই যে 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর বয়স বানায় নিয়ে আসতেছেন আমাদের পাশে। এখন বলেন আপনাদের বাচ্চাদেরকে উপযুক্ত বয়সে আপনারা দেন নেই, ছোট বলে। আমাদের এখানে দেখবেন যে একদম ছোট ছোট বাচ্চা, এই 4 বছর 5 বছরের বাচ্চাদেরকে যে মঠবাড়িয়া থেকে বিভিন্ন জেলা থেকে দিয়ে গেছে, কেন তারা এতিম না বাবা মা নাই? আছে, সব থাকার সত্ত্বেও তারা চিন্তা করছে আমার বাচ্চাকে উপযুক্ত শিক্ষা সঠিক সময় সঠিক বয়সে দিতে হবে। এই জন্য কিন্তু এই বাচ্চাদেরকে আমাদের এখানে ভর্তি করা গেছে। তাদের কি মায়া মমতা কি আপনাদের থেকে কি বেশি? বলুন তো। তাহলে আপনাদের মায়া মমতা বেশি, তাদের মায়া মমতা নাই? 4 বছরের বাচ্চা তো দিয়ে যাচ্ছে আমাদের এখানে, আমরা কি শিখাচ্ছি না? আমরা মা বাবার আদর যত্ন দিয়ে কিন্তু রাখছি তাদেরকে। এই বাচ্চাটা রাখার জন্য 3 বেলা খানা, 4 বেলা নাস্তা, কাপড় চোপড় দৌত করা, গোসল করাই দেওয়া, খানা খাওয়াই দেওয়া, নখ কেটে দেওয়া, চুল কেটে দেওয়া, প্রাথমিক চিকিৎসা, মেডিকেল, ডাক্তার, টোটাল কথা হচ্ছে এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, মেডিকেল ক্লিনিক সব আছে আমাদের প্রতিষ্ঠানে। আমাদের বাংলাদেশে দেখান তো একটা প্রতিষ্ঠানে যে মেডিকেল আছে, ডাক্তার আছে, দেখাতে পারবেন? নাই। আমি 3000 প্রতিষ্ঠান সফর করাতে এই জিনিসটা আমি অভাব পেয়েছি। এই কারণে আমি আমার প্রতিষ্ঠানে মেডিকেল সেন্টার খুলেছি, যেটা একটা বাচ্চা অসুস্থ হলে পিতা মাতার যেন পেরেশানি না হয়, সাথে সাথে ট্রিটমেন্টের ব্যবস্থা রেখেছি। আমি আমার বাচ্চাকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যেতে পারি, তাহলে আপনার বাচ্চাও তো আমার বাচ্চা। তা আমার বাচ্চা যদি ট্রিটমেন্টের ব্যবস্থা আমি এখানে না রাখি, তাহলে আমি এই প্রতিষ্ঠান কেন করলাম আমি? অর্থাৎ আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন, তরকারির দোকানে গিয়ে যেমন স্বর্ণের বালা খুঁজলে পাওয়া যায় না, স্বর্ণের দোকানে গিয়ে যেমন ইলিশ মাছ খুঁজলে পাওয়া যায় না, তেমনি আপনি যে কোনো জায়গায় গিয়ে যদি আপনার বাচ্চা শিক্ষা অর্জন করেন হবে না। আপনাকে আমি একটা জিনিস বুঝাই, দেখেন, সিএনজি ড্রাইভারকে দিয়ে যদি আপনি হেলিকপ্টার চালান, তাহলে হেলিকপ্টার অবস্থা কি হবে? এখন প্রায় প্রতিষ্ঠানগুলোতে তো আনকোয়ালিটি টিচার, শুধুমাত্র হাফেজ, কোনো আলেম না, কোরআনের তর্জমাও বোঝে না, তারপরে আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত না। এই মোবাইলটা মনে করেন অ্যাটম বোম, জানার নাম হচ্ছে এলেম, মানার নাম হচ্ছে আমল। আপনি যখন জানবেন তখন স্পর্শ করবে না, 2 বছরের শিশু কিন্তু স্পর্শ করবে। অতএব দেখবেন যারা শুধু কোরআনের হাফেজ, অন্য কোনো ট্রেনিং নেই, প্রশিক্ষণ নেই, আলেম না, কোরআন তর্জমাও বুঝে না, যারা শিক্ষিত না, এদের দ্বারা যদি, এবং এদের কোনো প্রশিক্ষণও নাই, এই 8-9 হাজার 10,000 টাকা বেতন দিয়ে এদেরকে রাখতেছে, এরা ম্যানার কি বুঝবে, সাইকোলজি কি বুঝবে? এরকম মানে টিচার দিয়ে যদি আপনি বাচ্চা পড়ান, তাহলে দেখা যাচ্ছে বাচ্চা সাইকোলজি বুঝবে না, ম্যানারও বুঝবে না, শুধু পিটাই বুঝবে, বাচ্চা মন মানসিকতা চিন্তা না। অতএব সে তার পরিবেশ নিয়ে চিন্তা করবে না বাচ্চা পড়াবে? এই জন্য মোবাইলের মধ্যে দেখেন অনেক অসামাজিক ঘটনা ঘটে। এটা হয় কেন জানেন? ওই এলিম না থাকার কারণে। এই জন্য আমাদের এখানে যারা শিক্ষা দেন, যারা কোরআন শিক্ষা দেন, মুফতি, মৌলানা, হাফেজ এবং কারি, ইংরেজি IELTS থাকতে হবে। যারা ইংরেজি পড়ান তারা ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা করে। আপনারা জানেন বাংলাদেশের টিসেল বাংলাদেশের প্রধান যিনি মোহাম্মদ ইয়াসিন স্যার, উনি আমাদের ইংলিশ পড়ান এখানে। এছাড়া আমাদের এখানকার যতগুলো ইংলিশ টিচার আছে তারা সবাই ইংলিশে অনার্স মাস্টার্স। যারা ম্যাথ পড়াচ্ছেন ম্যাথমেটিক্স পর অনার্স মাস্টার্স, যারা বাংলা পড়াচ্ছেন বাংলা পর অনার্স মাস্টার, মানে যে যে বিষয় পারদর্শী তাকে সেই বিষয়গুলো এখানে পড়াতে দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠানগুলোতে আছে দেখবেন শুধু হাফেজ, তাকে দিয়ে বাংলাও পড়াচ্ছেন, ইংরেজি পড়াচ্ছে, তারপরে কায়দা আমপারা না, যারা একজনকে দিয়ে সব পড়া, বোর্ডিং এর বাজারও করানো হচ্ছে। এই হক কথাগুলো বললে আমি ভালো নই, আসলে কথা চিরসত্য কথা এগুলো। 3000 প্রতিষ্ঠান সফর করেছি, আমি এগুলো দেখেছি। কারণ আমি যাকে যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়গুলো দিলে তো বাচ্চার হকগুলো আদায় হয়। একজন শিক্ষক কিন্তু 10 জন ছাত্রকে ক্যাপচার করতে পারে, সেখানে 50 জন, 20 জন, 30 জন দেওয়া হয়, তাহলে তো হকেই আদায় হবে না। এই জন্য তো টাইম পাস হচ্ছে, বাচ্চার বয়স 11, 12, 13 বছর হয়ে যাচ্ছে কিন্তু হাফেজ হচ্ছে না।
ওদিকে জেনারেল শিক্ষাই হচ্ছে না, মানে কোনোটাই হচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাচ্চাদেরকে প্রতিদিন পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা দিয়ে যাচাই করা হচ্ছে। যদি কোনো বয়স্ক বাচ্চা এখানে ভর্তি হয়, দেখা যাচ্ছে যে সে পারতেছে, তাহলে তারা উপরে দেওয়া হচ্ছে, 1 মাস 2 মাস অন্তর তাকে উপরে ক্লাসে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভীত হবেন না যে আমার বাচ্চা এত বয়স হয়ে গেছে আমি এখানে দিব। তাহলে দেখেন প্রায় প্রতিষ্ঠানগুলো একটা ক্লাস নিয়ে 1 বছর সময় ব্যয় করছে, 1 বছর সময় ব্যয় করা হচ্ছে। কিন্তু আমার এখানে কথা হচ্ছে যে আমার এই সাবজেক্টটা সে 5 মাসে শেষ করতে পারছে, বা এই ক্লাসটা 5 মাসে শেষ করতে পারছে। এই বাচ্চাদের, কারণ এই গ্রুপে মনে করেন 20 জন ছাত্র আছে, তার মধ্যে যদি 10 জন ছাত্র সে দ্বিতীয় ক্লাসে উঠতে পারে, তার দ্বিতীয় ক্লাসে উঠে দেবো, একটা গ্রুপ আলাদা গ্রুপ করলাম, সমস্যা কোথায়? কিন্তু একটা ক্লাস নিয়েই তো সে 1 বছর কাটানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু ক্লাসের পড়া যদি ক্লাসই শিখিয়ে দেওয়া হয়, আলাদা টিউটরের দরকার নেই, একটা বাচ্চা কিন্তু পিছিয়ে থাকে না। আমাদের এখানে 4টা গ্রেড আছে, দেখেন, সুপার, সিআইপি, ভিভিআইপি, ভিআইপি। সুপারের মধ্যে এক রুমে 3 জন ছাত্র থাকবে, 3 জনের জন্য একদম টেক কেয়ার থাকবে, একজন খাদেম থাকবে, 3 বেলা খানা, 4 বেলা নাস্তা, কাপড় চোপড় ধৌত করা, গোসল করায় দেওয়া, খানা খাওয়াই দেওয়া, নখ কেটে দেওয়া, চুল কেটে দেওয়া, প্রাথমিক চিকিৎসা, মেডিকেল, ডাক্তার চিকিৎসা, যাবতীয় ঔষধ খরচ থেকে নিয়ে শুরু করে সব প্রতিষ্ঠান বহন করবে। অভিভাবকদেরকে কিছু দেওয়া লাগবে না। এখানে এক রেট ভর্তি সিস্টেম। এই বাচ্চাদেরকে স্পেশাল গাইডও দেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে সিআইপি। এখানে এক রুমে 12 জন অথবা 15 জন ছাত্র থাকবে, স্পেশাল টেক কেয়ার আছে, খাদেম আছে, এসি রুম আছে, 3 বেলা খানা, 4 বেলা নাস্তা, বাচ্চার চাহিদা অনুযায়ী নাস্তা বানিয়ে দেওয়া হবে। এখানে মশারি, খাট, তারপরে তোষক, বিছানা চাদর, মানে টোটাল কথা সকল সুযোগ সুবিধাগুলো সে পাবে। একটু ছাত্র সংখ্যা বেশি, তবে হ্যাঁ ড্রেসটা দেবে হচ্ছে গার্ডিয়ানে। আর কি আর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ভিভিআইপি। এখানে 3 বেলা খানা, 4 বেলা নাস্তা, দোতলা খাট, স্টিলের দোতলা খাট, এক রুমে 30 জন ছাত্র থাকবে। তবে বই, খাতা, পোশাক আদি, মেডিকেল, ডাক্তার খরচগুলো গার্জিয়ান বহন করবে। কিন্তু আমরা এগুলো আমাদের তত্ত্বাবধানে করবো, কিন্তু গার্জিয়ান বহন করতে হবে। ঠিক আছে, এখানে ভর্তি পরীক্ষা এক সিস্টেম। তারপর হচ্ছে আপনার 4 নম্বর ভিআইপি। এখানে তবলিগি বিল্ডিং এর নিচে ঘুমাবে, নন এসি। তবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অর্থাৎ সুপার, সিআইপি, ভিভিআইপি তে এসি আছে, খাট আছে, সবকিছু আছে। তবে 4 নম্বর ভিআইপি তে এসি নাই, খাট নাই, তবে ফ্যান আছে, খাদেম আছে। এক রুমে 40 জন ছাত্র থাকবে, খাদেম দেখাশোনা, খানা পিনা, কাপড় চোপড় ধৌত করা, আয়রন করা সবকিছু করে দেবে। তবে ওখানে তবলিগি বিল্ডিং এর নিচে ফ্লোরে থাকবে। ঠিক আছে, এইরও 4 সিস্টেমে আমাদের এখানে ভর্তি ফি শুরু হয়, করানো হয়। তবে বাচ্চাদেরকে আমরা প্রথমত বাচ্চার সাইকোলজি এবং ম্যানার শিক্ষাটা দিয়ে থাকি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আমরা সমান নজরে দেখি। কে সুপারে পড়লো, কে সিএপি পড়লো, কে ভিএপি পড়লো, কে বেশি টাকা দেয়, এটা আমাদের এখানে না। পড়ার মান সব ডিপার্টমেন্টে কি সমান। সুপার, সিআইপি, ভিভিআইপি, ভিআইপি পড়ার মান কিন্তু সব ডিপার্টমেন্ট সমান, কোন ডিপার্টমেন্টে কম নেই। হ্যাঁ, সুপার সিআইপি তো স্পেশাল একটু গাইড দেওয়া হয় এতটুকু, কিন্তু মান কিন্তু সবগুলোতে সমান। অতএব আপনার বাচ্চাকে যদি আপনি মনে করেন যে না, আমি সর্বধরনের প্যারা থেকে আমি বাঁচতে চাই, বা আদর্শ মানুষ করতে চাই, এবং দেশ এবং দেশের বাইরে থেকে পড়াশোনা করাতে চাই, ভালো মনের ম্যানার শিক্ষা, আদব শিক্ষা সবকিছু দিতে চাই, তাহলে আমি মনে করবো এই প্রতিষ্ঠানে কিছু পয়সা খরচ হইলেও এই প্রতিষ্ঠানে আপনি দিলে উপকৃত হবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, 200 টাকা নিয়ে বাজারে গেলে যেমন 1.5 কেজি ইলিশ মাছ কেনা যায় না, তদ্রুপ আমাদের এখানে একটু খরচের সংখ্যা বেশি। এই কারণে আমাদের টিচারদের বেতন অনেক হাই, অনেক হাই। আমাদের টিচারদের বেতন অনেক কস্টলি। আবার খানা পিনা মানসম্মত, অনেক মানসম্মত। আমাদের এখানে রুটিনে যা দেখেছেন হুবহু এই রুটিনে যা আছে তা তো প্রয়োগ আমরা করি। এছাড়া বাচ্চাদের চাহিদা অনুযায়ী আমরা নাস্তা এখানে দিয়ে থাকি। অর্থাৎ এই নিয়ে আপনাদের চিকিৎসা, মেডিকেল, নাস্তা, পানি, দেখাশোনা সম্পর্কে আপনাদের কোনো টেনশন নাই। সব দায়িত্ব আমাদের কাছে দিতে পারেন। বাচ্চা আপনার, সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আমাদের।